স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি আলী আসলাম। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। গণভোট ও জাতীয় নির্বাচনের ভোট গণনা একসাথে শুরু হবে। নির্দিষ্ট সময়ের পরও কেন্দ্রে কোনো ভোটার থাকলে তাদের ভোট নিতে বিশেষ ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এসব কথা জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। কমিশনার জানান, এবার ২৯৯ আসনের অর্ধেক কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, তবে ভোট নিয়ে উদ্বেগ নেই ইসির। পরিবেশ উৎসবমুখর থাকবে বলে আশা তাদের। সানাউল্লাহ জানান, বিচ্ছিন্ন ঘটনা মোকাবেলায় ইসির প্রস্তুতি আছে। তফসিলের পর কিছু ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট তারা। সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর ৯,৫৮,০০০ সদস্য কাজ করবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ২,১০০ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন ৬৫৭ জন। বুধবার সন্ধ্যা নাগাদ সব কেন্দ্রে ব্যালট পৌঁছে যাবে। নির্বাচনে ভোট গ্রহণের সময় শুধুমাত্র ভোটার, সাংবাদিক ও পর্যবেক্ষকরা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন বলে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার জারি করা এই প্রজ্ঞাপনে জানানো হয়, ভোট কেন্দ্রে কর্মরত সহকারী প্রিজাইডিং অফিসার, অফিসার, পোলিং এজেন্ট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোবাইল ফোন রাখতে পারবেন না। এর আগে গত রোববার রাতে আসন্ন সংসদ নির্বাচন গণভোটে ভোট কেন্দ্রে ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। এই খবর সামনে আসার পর বিভিন্ন মহল থেকে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর জেরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো নির্বাচন কমিশন। ভোটের ফলাফল যাই হোক, জাতির স্বার্থে সবাই মিলে দেশ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া ভয় না পেয়ে তরুণদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বানও তার। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব আহ্বান জানান তিনি। বলেন, এবারে নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। নির্বাচনের আগে শেষ কর্মদিবস ছিল মঙ্গলবার, তাই এই রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বলেন, এবার ফলাফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থে সবাই মিলে গড়তে হবে দেশ। এই ভোট আপনাদের প্রথম সত্যিকারের রাজনৈতিক উচ্চারণ। কোনো কিছুতেই ভয় না পাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তরুণ ও নারীদের নির্ভয়ে কেন্দ্রে যেতে বলেন তিনি। আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য। নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন। অধ্যাপক ইউনূস আরও বলেন, এবার শুধুই একটি নিয়মিত নির্বাচন নয়, হতে যাচ্ছে একটি মাইলফলক। এবারের নির্বাচন শুধু আরেকটি নিয়মিত নির্বাচন নয়, এটি একটি গণ অভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন। দীর্ঘ সময় ধরে জমে থাকা ক্ষোভ, বৈষম্য, বঞ্চনা ও অবিচারের বিরুদ্ধে জনগণের যে জাগরণ আমরা দেখেছি, এই নির্বাচন তার সাংবিধানিক প্রকাশ। নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে তৃণমূল কর্মীদের নির্দেশ দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। নূর সেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি কখনোই প্রতিপক্ষকে দুর্বল মনে করে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল যাই হোক তা বিএনপি মেনে নেবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। সকালে ঠাকুরগাঁও ও ঢাকায় আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি সব নির্বাচনকেই গুরুত্বের সাথে নেয়। সবাইকে ভোট দিতে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি সবাইকে ভোট কেন্দ্রে যেতে উৎসাহ দিচ্ছে। বলেন, ভোটাররা যাকে খুশি তাকেই ভোট দিক, তবু যেন তারা ভোট কেন্দ্রে যান। আমরা কখনোই মনে করি না যে প্রতিপক্ষ খুব দুর্বল। আমরা প্রতিপক্ষকে সবল মনে করি, আমরা নির্বাচন করি এবং সেভাবেই নির্বাচনের ফলাফল আনার চেষ্টা করি। সবাইকে ভোট দিতে যাওয়ার জন্য আমরা অনুপ্রাণিত করছি, বলছি যাকে খুশি তাকেই ভোট দেন, ভোট কেন্দ্রে যান, ভোট দেন, দ্যাট ইজ ইউর রাইট।
এদিকে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মাহদী আমিন অভিযোগ করেন, একটি দল সারা দেশে জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, দলটি টাকা দিয়ে ভোট কিনছে, যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। এটি অত্যন্ত পীড়াদায়ক যে স্বয়ং ওই দলের দলীয় প্রধানের আসনে টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াস চলছে। তাহলে চিন্তা করুন, দেশব্যাপী দলটি কি করছে। নির্বাচনী আচরণবিধির এই লঙ্ঘন একাধারে জনবিচ্ছিন্নতা ও রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। কুমিল্লা ও বগুড়ায় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলেও এই সময় অভিযোগ করেন মাহদী আমিন। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো কেন্দ্রে মব সহিংসতা হলেই ভোট বন্ধ করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। তবে নির্বাচন ঘিরে জঙ্গি হামলার শঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন তিনি। সকালে পুলিশ সদর দপ্তরে ব্রিফিংয়ে আইজিপি জানান, ৯০% কেন্দ্রে সিসিটিভি বসানো হয়েছে। সারা দেশে নির্বাচন উপলক্ষে ৩ স্তরের নিরাপত্তার দায়িত্বে থাকছেন প্রায় ২ লাখ পুলিশ সদস্য। মোট ঝুঁকিপূর্ণ প্রায় ২৫,০০০ কেন্দ্রে সিসিটিভি, বডি অন ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে করা হবে নজরদারি। এবার ভোটের আয়োজনকে আস্থা ফেরানোর সুযোগ হিসেবে দেখছে পুলিশ। বাহিনীটির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন আইজিপি। এখন পর্যন্ত ২৭,৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে। তবে লুটের অস্ত্রসহ প্রায় ২,৫০০ অবৈধ অস্ত্র নিয়ে রয়েছে উদ্বেগ। ভোট ঘিরে যে কোনো মব সহিংসতার বিষয়ে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে সিল মারে, এটাকে যদি মব বলেন, চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উড হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধ করে দেবো, আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না, খালি দেখেন। কেরানীগঞ্জের ঘটনার উল্লেখ করে আইজিপি জানান, নির্বাচনী প্রচারণায় হামলার পরিকল্পনা থাকলেও ব্যর্থ হয়েছে। ভোটে জঙ্গি হামলার শঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানান তিনি। কেরানীগঞ্জের ঘটনাটা না ঘটতো, আমাদের মধ্যে অ্যাপ্রিহেনশনটা বেশি থাকতো। এই মুহূর্তে আমি ওইরকম তীব্র আশঙ্কা বোধ করছি না, তবে আমরা জিনিসটা উড়িয়েও দিচ্ছি না। আমরা ফুল প্রুফ ব্যবস্থা রেখেছি জঙ্গি হামলার ব্যাপারে। আমাদের মেইনলি আশঙ্কাটা ছিল যে প্রচার অভিযানের সময়। এদিকে টিআইবি সহ বেসরকারি সংগঠনের পক্ষ থেকে তফসিলের পর সহিংসতায় অন্তত ১৫ জনের প্রাণহানির কথা বলা হলেও প্রকৃত সংখ্যা ৫ জন বলে দাবি করেন আইজিপি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দেশজুড়ে নজিরবিহীন নিরাপত্তা নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে কেন্দ্রগুলোতে ৩ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ভোটারদের অভয় দিতে এবং নাশকতা রোধে রাজপথে চলছে যৌথ বাহিনীর বিশেষ টহল। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বরিশালে সকাল থেকেই র্যাব, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের টহল জোরদার করা হয়েছে। বিএনপি কমিশনার জানান, দুর্গম এলাকায় মোটরসাইকেলের চলাচলের উপর বিশেষ নজর রাখা হচ্ছে। মাস্তানি করার কোনো সুযোগ নেই। ধরেন এইটা ক্লিয়ার মেসেজ যে কোনোভাবেই আমরা মাস্তানি করতে দেব না, নিরপেক্ষ ভোট হবে এবং নিরপেক্ষ ভোট করার জন্য যা যা করার দরকার আমরা করব। রাজশাহী রেঞ্জেও চলছে ব্যাপক প্রস্তুতি। ৫,০০০-এর বেশি কেন্দ্রকে টার্গেট করে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা, যার বড় অংশই থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। আমাদের পার্ট হচ্ছে আইন শৃঙ্খলাটা দেখা। আমরা আইন শৃঙ্খলার যেন অবনতি না হয় এবং এই বিষয়ে যেন কোনো ধরনের বাড়তি উদ্বেগের সৃষ্টি না হয়, একটা ভীতিশূন্য পরিবেশে মানুষ যেন ভোট দিতে আসতে পারে, সেরকম একটা পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। খুলনায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাঠে নেমেছে যৌথ বাহিনী। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা, নৌ, বিজিবি, র্যাব ও বিমান বাহিনীর সমন্বিত টহল শুরু হয়েছে, যা নির্বাচনের পরে আরও 2 দিন অব্যাহত থাকবে। এটা হচ্ছে আমাদের একটা জানান দাও, বেসিক্যালি একটা মেসেজ থ্রু করা যে খুলনাবাসীর জন্য যে আপনারা হচ্ছে নির্বাচনে একদম ভয় ভীতিহীন অবস্থায় আপনার নির্বাচনে পার্টিসিপেট করবেন। এদিকে নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহে র্যাব 6-এর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। আর পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে নিরাপত্তার দায়িত্ব পালনে প্রস্তুত ২,৬৩৯ জন আনসার ও ভিডিপি সদস্য। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
নির্বাচনী আমেজে রাজধানী ঢাকা ফাঁকা হয়ে গেছে বেশিরভাগ সড়ক। নিজস্ব বাহনে গন্তব্য যেতে সময় কম লাগলেও গণপরিবহন না পেয়ে অনেকেই বিড়ম্বনার অভিযোগ করেছেন। আবার দূরপাল্লার যানবাহনে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। তবে বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করেছেন বাস চালকেরা। চেনা ঢাকার অচেনা রূপ। সাধারণত ঈদের সময় রাজধানীর বিভিন্ন সড়কের এমন ফাঁকা চেহারা থাকলেও এবারের কারণ জাতীয় নির্বাচন। নির্বাচনে ভোট দেওয়ার জন্য অনেক মানুষ রাজধানী ছাড়ায় চিরচেনা যানজটের দেখা মিলেনি বিভিন্ন রাস্তায়। যানবাহনের চাপ না থাকায় দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি ও ব্যক্তিগত গাড়ি। ফাঁকা ঢাকায় সহজ চলাচলে খুশি পথচারী ও অফিসগামীরা। গাড়ি ঘোড়া যানজট নাই, চলতে ফিরতে অনেক ভালোভাবে চলতে পারতেছি ইনশাল্লাহ। বেশ কিছু রাস্তা হেঁটে আসতে হয়েছে গাড়ি ঘোড়া কম থাকার কারণে। নির্বাচন উপলক্ষে এরই মধ্যে যে একটি উৎসব মুখর পরিবেশ সেটি কিন্তু শুরু হয়ে গেছে আজ সকাল থেকেই। গতকালকে থেকেই দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু যানজট শুরু হয়েছিল, কারণ অনেকেই গতকাল সন্ধ্যার পর থেকে ঢাকা ছেড়ে গিয়েছে। গণপরিবহন একেবারে নেই বললেই চলে রাজধানীর সড়কগুলোতে। এতে বিপাকে পড়ার কথাও জানিয়েছেন অনেকে। দেখলে কোনো লোকাল বাসই নাই, সব দূরপাল্লার বাস আছে, লোকাল বাসই নেই। এক প্রকার রিক্সা ভাড়া ডাবলের ডাবল। এখন মানুষ দেশে যায় বাড়িতে ভোট দিব, তার জন্য মানুষের যাইতে হবে, কিন্তু এখন ভাড়া ডবল চাচ্ছে তারা। উৎসব মুখর পরিবেশে নির্বাচন ও নিজ এলাকায় ভোট দিতে বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ ঘাটে দিনভর ঘরমুখো মানুষের বাড়তি চাপ। অনেকেই জানাচ্ছেন দুর্বিষহ অভিজ্ঞতার কথা। ছিল বাড়তি ভাড়ার অভিযোগও। যারা বাস আছে আশেপাশের ওগুলাতেও তোলা হচ্ছে না, এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে একটু অতিরিক্ত ভাড়া নিচ্ছে। 320 টাকা ভাড়া 300 টাকা নিতেছে আমরা ময়মনসিংহ পর্যন্ত। এদিকে মঙ্গলবার রাত 12টা থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ও বুধবার রাত 12টা থেকে যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টা সমমর্যাদার ব্যক্তির সম্পদের বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সাথে তাদের পরিবারের সদস্যদের সম্পদের পরিমাণও জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এক প্রজ্ঞাপনে বলা হয়, 2024 সালের 1 অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সম্পদের এই বিবরণী প্রকাশ করা হলো। প্রজ্ঞাপনে উপদেষ্টা এবং সমমর্যাদার ব্যক্তি এবং তাদের স্ত্রী বা স্বামীর 30 জুন 2024 থেকে 30 জুন 2025 তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়। 2024 সালের আগস্টে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুততম সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ প্রকাশ করা হবে। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ। ধারণা সূচকে সার্বিক স্কোর 1 পয়েন্ট বেড়ে 24 হলেও 182 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নিচের দিক থেকে এক ধাপ নেমে 14 থেকে 13 হয়েছে, অর্থাৎ দুর্নীতি বেড়েছে। সবচেয়ে কম দুর্নীতি ডেনমার্কে আর সবচেয়ে বেশি সাউথ সুদান ও সোমালিয়ায়। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় টিআইবি। 2025 সালের দুর্নীতির ধারণা সূচক তুলে ধরতে ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি জানায়, এবার 182টি দেশের কোনোটি 100 পয়েন্টের মধ্যে শতভাগ পয়েন্ট পায়নি। সর্বোচ্চ 89 পয়েন্ট পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। 88 স্কোর নিয়ে দ্বিতীয় ফিনল্যান্ড, আর তৃতীয় সিঙ্গাপুরের পয়েন্ট 84। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ সাউথ সুদান ও সোমালিয়া। এ দুটি দেশের পয়েন্ট 100-তে 9। দ্বিতীয় ভেনেজুয়েলার পয়েন্ট 10, আর 24 স্কোর পেয়ে বাংলাদেশের অবস্থান 13তম। গত 14 বছরের মধ্যে বাংলাদেশের এবারের স্কোর দ্বিতীয় সর্বনিম্ন। দুর্নীতিতে বাংলাদেশের সাথে একই অবস্থানে সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিক ও প্যারাগুয়ে। দক্ষিণ এশিয়া আফগানিস্তানের পরই দ্বিতীয় সর্বনিম্ন অবস্থান বাংলাদেশের। সার্বিকভাবে স্কোরটা হতাশাব্যঞ্জক হয়েছে। আমি রিপিট করছি, আমরা একটা সুযোগ হারানোর দৃষ্টান্ত স্থাপন করেছি যে অন্তর্বর্তী সরকার অবশ্যই স্বচ্ছতা,
চর্চাটা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। কিন্তু একটা মাইনর রাষ্ট্র সংস্কারের পবিত্র দায়িত্ব ছিল এবং দুর্নীতি নিয়ন্ত্রণের পবিত্র দায়িত্ব তাদের ছিল, দৃষ্টান্ত সহ দুইটা ক্ষেত্রে। সেখানে আসলে ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা নিঃসন্দেহে। টিআইবি নির্বাহী পরিচালক জানান, অভ্যুত্থানের পর দলবাজি, স্বেচ্ছাচারিতা ও চোরতন্ত্র কায়েম হয়েছে। দল পরিবর্তন ছাড়া সব একই রয়েছে। দুর্নীতি প্রতিরোধ বা সংস্কারের উল্লেখযোগ্য কিছুই হয়নি। একটা অন্যতম জিনিস, কয়েকটা জিনিস ফ্ল্যাগশিপ অন্তর্বর্তী সরকারের, যেমন স্বচ্ছতার ঘাটতি, এটা অন্তর্বর্তী সরকার অ্যাবসলিউটলি উইদাউট এনি কোয়েশ্চেন। অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত উইদাউট এনি কোয়েশ্চেন তারা সিদ্ধান্ত গ্রহণ করছে অলমোস্ট অথরিটেরিয়ান ওয়েতে। যেই জায়গাটা আরও বেশি একটা ফ্ল্যাগশিপ তাদের, সেটা হচ্ছে যে কনফ্লিক্ট অফ স্বার্থের দ্বন্দ্ব। যারা দায়িত্ব নিয়েছেন, ব্যক্তিক স্বার্থ প্রমোট করার জন্য সরকারি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তারা সেটার উপযুক্ত ছিলেন না বলে আমি মনে করি। প্রশাসন সহ প্রতিটি খাতে ব্যাপক দলীয়করণ হয়েছে মন্তব্য করে টিআইবি বলছে, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা চরম হুমকির মুখে। যে বাংলাদেশ ফ্রি মিডিয়া ইজ আন্ডার সিভিয়ার চ্যালেঞ্জ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাধারণ ছুটি উপলক্ষে রাজধানীর ছাড়ছেন সাধারণ মানুষ। ভোট দিতে নিজ নিজ এলাকায় যাচ্ছেন তারা। দিনভর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে যাত্রীদের ভিড়। আরও জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। সারাদিনই তো বাড়ি ফেরা মানুষের চাপ ছিল, এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? এখনও কি সেরকম চাপ রয়েছে? আর যারা বাড়ি যাচ্ছেন তাদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, কি বলছেন তারা? জি, আমি এখন আছি কমলাপুর রেল স্টেশনে। আসলে আমরা এখানে বিকেল থেকে অবস্থান করছি। আমরা এখানে কিন্তু ঘরে ফেরা মানুষের সাথে কথা বলেছি। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবং গণভোট উপলক্ষে তারা কিন্তু 4 দিনের যে সাধারণ ছুটি পেয়েছেন, সেই ছুটি উপলক্ষে কিন্তু তারা ঢাকা ছাড়ছেন, রাজধানী ঢাকা ছাড়ছেন। এই ঢাকা ছেড়ে যে অতিরিক্ত মানুষ একসাথে ঢাকা থেকে যে বের হচ্ছে, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণ মানুষের এখানে চাপ। আমরা কিন্তু এখানে যাদের সাথে আমাদের কথা হয়েছে তাদের প্রত্যেকেরই একটা অভিযোগ ছিল যে পর্যাপ্ত টিকিট নেই এবং পর্যাপ্ত ট্রেনের। এমনকি আমরা যাত্রীদের এও বলতে শুনেছি, যেহেতু 4 দিনের একটা ছুটি, বড়সড় একটা ছুটি, এবং এই ছুটি যেহেতু ঈদ বা অন্য বড় ছুটি ছাড়া সাধারণত পাওয়া যায় না, ফলে ঈদে যেমন স্পেশাল ট্রেনের ব্যবস্থা থাকে, তারা এমনটি আমাদের জানাচ্ছিলেন যে সরকারিভাবে যদি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা যেত বা যাতায়াতের ব্যবস্থা করা যেত, তাহলে যাত্রীদের কিন্তু ভোগান্তি কিছুটা কম হতো। এবং আমাদের এটা জানিয়েছেন যে তাদের অনেককেই কিন্তু টিকিট পাওয়া যায়নি, এবং টিকিট যারা পেয়েছেন আজকে পাওয়া সাপেক্ষে তাদের কিন্তু অতিরিক্ত দাম দিয়েও টিকিট কিনতে হয়েছে। আমরা কর্তৃপক্ষের সাথে, রেলওয়ে কর্তৃপক্ষ যারা ছিল তাদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু আমাদের এমনটি জানিয়েছেন যে যতগুলো ট্রেন ছিল আজকে, আন্তনগর ট্রেন এবং যেগুলো লোকাল ট্রেন ছিল, প্রত্যেকটি ট্রেন কিন্তু নির্ধারিত সময়ে, 2-1টি ট্রেন ছাড়া প্রত্যেকটি ট্রেনই কিন্তু নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। আমরা শহরতলি প্ল্যাটফর্ম এবং আন্তনগর প্ল্যাটফর্মে এখানে অসংখ্য যারা যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তাদের ভোগান্তির বিষয়গুলো জানার চেষ্টা করেছি। এখন পর্যন্ত যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এখনো ঘরে ফেরার জন্য অপেক্ষারত রয়েছে। তাদের একটাই প্রত্যাশা, আগামী পরশুদিন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, সেই গণভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমাদের জানিয়েছেন তারা যে যেহেতু দীর্ঘ সময় তারা, অনেকে বলেছেন যে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন, তো সেই ভোটাধিকার প্রয়োগ করার উদ্দেশ্যেই মূলত তাদের এই দীর্ঘ ভোগান্তি সত্ত্বেও যে বাড়ি যাওয়ার যে চেষ্টা, প্রাণান্ত চেষ্টা, তারা কিন্তু সেটা চালিয়ে যাচ্ছেন, আমাদের এমনটি বলেছেন। আমাদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে, নির্ধারিত দাম যে রয়েছে টিকিটের, সে দামের অতিরিক্ত ভাড়া কিন্তু নেওয়া হচ্ছে। এবং এখানে আমরা এ অভিযোগ পেয়েছি যাত্রীদের কাছ থেকে, ব্ল্যাকের টিকিট কিন্তু অনেকে সংগ্রহ করেছেন বা সংগ্রহ করতে বাধ্য হয়েছেন। আমাদের অভিযোগ দিয়েছেন যে অনলাইনে টিকিট ফাঁকা দেখাচ্ছে, কিন্তু একই ট্রেনের টিকিট কিন্তু সে ভিন্নভাবে কালেক্ট করেছেন বা বেশি দাম দিয়ে টিকিট সংগ্রহ করেছেন। কিন্তু আমরা কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলেছি, তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে এমন কোনো ঘটনা ঘটে নাই। আরেকটু যদি জানিয়ে রাখি, বাড়ি ফেরা মানুষের ক্ষেত্রে যেমনটি আমরা দেখাচ্ছি যে ট্রেনে যেরকম মানুষের বাড়ি ফেরার যে হিড়িক,
সেটা কিন্তু একইভাবে বাস, লঞ্চ বা অন্যান্য যে পরিবহন আছে, সড়কপথ, সকল জায়গায় কিন্তু এই ঘরমুখ মানুষের যে চাপ সেটি কিন্তু রয়েছে। তাদের একটা প্রত্যাশা যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। আরেকটু যদি বলে রাখি, ভোটাধিকার প্রয়োগের মাত্র কিন্তু এই ভোটের কিন্তু আর মাত্র 36 ঘন্টারও কম সময় রয়েছে। সুতরাং সবারই প্রত্যাশা যে তারা কিন্তু ঘরে ফিরবেন সঠিক সময়ে এবং আগামী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের যে নির্বাচিত সরকার তারা নির্বাচন করবেন। তো কমলাপুর থেকে এই ছিল আমার কাছে ঘরে ফেরা মানুষের সর্বশেষ তথ্য। কমলাপুর থেকে জানাচ্ছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। নির্বাচন বিরোধী অবস্থান ঘোষণা দিয়ে নির্বাচন প্রতিহত করার জন্য নির্বাচনে সহিংসতায় আওয়ামী লীগ নিঃসন্দেহে ইন্ধন যোগাচ্ছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সহিংসতা করে নির্বাচনের পরিবেশকে সংকটময় করতে আওয়ামী লীগের চেষ্টায় ভারতের ইন্ধন থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীতে সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। আওয়ামী লীগ একদিক থেকে ঘোষণা দিয়ে, নির্বাচন বিরোধী অবস্থান ঘোষণা দিয়ে নির্বাচনকে প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের সহিংসতার মধ্যে ইন্ধন যোগাচ্ছে। নিঃসন্দেহে আপনারা জানেন, আমরা জানি, সবাই জানি। আওয়ামী লীগের সমর্থন কর্মী, নেতা কর্মী মাঠ পর্যায়ে সারা দেশে যারা আছে, প্রথমটা করছে যারা দেশের বাইরে, দেশের ভিতরেও অনেকে আছে, তাদের এজেন্টস আছে, তাদেরকে দিয়ে করাচ্ছে। সহিংসতা সহ বিভিন্ন ধরনের নির্বাচনের পরিস্থিতিকে সংকটময় করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে। বিরাট প্রজেক্ট আছে তাদের, যেটার মধ্যে আবার তাদের আশ্রয়কারী দেশের ইন্ধন থাকতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা জানিয়েছেন ডক্টর নিয়াজ আহমেদ খান। বিকেলে উপাচার্য কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তবে তিনি জানান, এই মুহূর্তে দায়িত্ব ছেড়ে যাচ্ছেন না, বরং নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি প্রশাসনিক দায়িত্ব পালন করে যাবেন এবং নির্বাচনের পর দায়িত্ব হস্তান্তরের পুরো প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা করবেন। প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয় এখন স্থিতিশীল অবস্থায় আছে বলেও জানান উপাচার্য নিয়াজ আহমেদ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।